এখানে হাওয়া খেয়ে পেট ভরে যাবে, এতটাই সুন্দর এই জায়গাটা। এখান থেকে এই যে প্যারাগ্লাইডিং ঘেরা একেবারে পালা করে হানা দিয়ে যায়। কোথা দিয়ে যে কোথায় আমি যাচ্ছি নিজেও বুঝতে পারছি না। মেয়ে এখন ফটোগ্রাফি করছে। জয় বজরংবলী। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নেক্সট ভিডিও নিয়ে চলে এলাম। ডালাপচাঁদ থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি। এবার আমরা যাব লামাহাটের দিকে। তো চলো, আমরাও যা যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমাদের প্রথম ভিডিওটি দেখোনি তাদেরকে অনুরোধ, আমাদের প্রথম ভিডিওটির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। স্বচ্ছ গ্রামের খোঁজে ওই ভিডিওটি একবার দেখে নেবে। আগের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, এই ভিডিওটা ভালো লাগবে, পুরোটা দেখতে থাকো। কেমন লাগছে? এখন আমরা এসে পৌঁছেছি হনুমান টকের সামনে। চলে এসেছি হনুমান টক। এটা কিন্তু বেশ উঁচু সিঁড়ি, অনেকটাই যেতে হবে। এখন হনুমান টকের দিকে যাচ্ছি আমরা। হনুমান টক উঠতে পারি, পাশ দিয়ে সিঁড়িও আছে উঠে যাওয়ার, কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে এগোচ্ছি যতটা যাওয়া যায়, কারণ অনেকটা উঁচু আর আমাদের হাতে না সময়টা একটু কম। আরো দু একটা জায়গায় গিয়ে আমাদের লামাহাটা যেতে হবে। প্রচন্ড চড়াই রাস্তা, হাঁটুই যাচ্ছে সবাই, অনেকটা হেঁটে উঠে এসছে। হনুমান টকে বেশ খানিকটা পথ কষ্ট করে উঠে আসার পর এখানকার মন্দিরের ঘণ্টার শব্দ, ঠান্ডা হাওয়ায়, নীল আকাশে ওই কমলা রঙের উজ্জ্বল বজরংবলীর মূর্তি দেখলে কিন্তু আপনার খুব ভালো লাগবে। এই জায়গায় এক আধ্যাত্মিক অনুভূতি কিন্তু আপনাকে আচ্ছন্ন করে রাখবে। হনুমান টকের একদম উপরে আমরা চলে এসেছি, আর এখানে পুজো হচ্ছে পাশে, আর এই হলো রাম, সীতা ও বজরংবলীর মূর্তি। আর হনুমান টকের একেবারে চূড়োয় উঠলে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেভাবে এখান থেকে দেখা যায়, সেগুলো দেখার পর কিন্তু আপনার মনে হবেই যে অবশ্যই এখানে আরো খানিকটা সময় কাটিয়ে যেতে। সুন্দর চারপাশটা, একটু কষ্ট কিন্তু সুন্দর জায়গাটা। একটু সামান্য কষ্ট, ওইটুকু না করলে হবেই না। এইটুকু করলে যে সুন্দর এত সুন্দর ফুলটা আমরা পেলাম, এটা পেলাম কিরে হাতি। কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগেনি কিন্তু, 5 মিনিটও না, 2 মিনিট লেগেছে। এই হনুমান টকের উপর থেকে একেবারে ভিউটা ওই জায়গাটা হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে, তার একটা দাগ আছে। এইখানেই বজরংবলীর পূজা হয়। তবে আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই আমরা এখানে আর বেশিটা সময় দেব না। এবার আবার গাড়ির দিকে এগিয়ে যাব। জয় বজরংবলী। বেঙ্গলের পাহাড়গুলো দিনের বেলায়ও কিন্তু এরকম একটা সবসময় ঝিঝি পোকা ডাকে, দেখো, তাই না? চারপাশে এত গাছ, হ্যাঁ, অনেক সবসময়। আর এত ভালো লাগে এই জায়গাটা। এইসব জায়গায় এলে না একবার নাপ দিচ্ছে, মনে হচ্ছে পুরো বসে থাকি এখানে, এত ভালো লাগছিল। এখানে একটা কথা বলে রাখি, হনুমান টকে দূর থেকে দেখে মনে হচ্ছে অনেকটা উঁচু, কিন্তু তেমন উঁচু নয়। একটু সিঁড়িও আছে, আবার ঢাল পথও আছে যেটা বেয়ে ওঠা যায়। তো একটু কষ্ট করে ধৈর্য ধরে উঠলে যে কেউ উঠতে পারবে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে সামান্য, ধৈর্য ধরে উঠলে তারাও উঠতে পারবে, তেমন কোনো কষ্ট হবে না। উপরে উঠলে কিন্তু ভালোই লাগবে, আর নামাটা তো কোনো সমস্যাই নয়। এখন আমরা চলেছি ডালাপচাঁদ গ্রাম, যা কালিম্পংয়ের স্বচ্ছ গ্রাম, সেখান থেকে ডেলো পার্কের দিকে। আমরা এখন ডিলো পার্কে যাচ্ছি, ওখানে প্যারাগ্লাইডিং করে দেখব। এখান থেকে প্যারাগ্লাইডিং এর টিকিট বুক করা। আমরা তো ডেলো পার্কে চলে এসেছি, আর এখানে এসে দেখছি এই ডেলো পার্কের চূড়োয় মেঘেরা একেবারে পালা করে হানা দিয়ে যায়। আরো ভালো করে যদি উপরে যাই আমরা দেখাবো। চলে এসেছি ডেলো পার্ক, আর ওপরে দেখো
প্যারাগ্লাইডিং হচ্ছে। আর এই যে হলো ডেলো পার্কের গেট। এই জায়গা থেকে প্যারাগ্লাইডিং করার জন্য বুকিং করা হয়। এই দেখ পেছনে, দেখ পেছনে, দেখো ডেলো পার্কের পেছনে মেঘেরা হানা দিয়েছে, দেখো ডেলো পার্কের ভিউটা দেখো। আর এই ভিউটাকে আরো সুন্দর করে মোহময়ী করে তুলেছে এই মেঘগুলো, যেভাবে আসছে যাচ্ছে। চলে এলাম ডেলো পার্ক। ওখান থেকে 20 টাকা করে টিকিট এন্ট্রি। আর ঢুকে যেটা দেখতে পাচ্ছি, চারিদিকে এত সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, যদি একটু ধরতে পারতাম। ডেলো পার্কে ঢুকেই দুপাশটা দেখে এবং পুরোটাই দেখো, তোমরাও দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর, পাইন বনে পুরো ঘেরা, আকাশে মেঘ ভেসে যাচ্ছে, অসাধারণ। আমরা কিন্তু প্রচুর ছবি তুলেছি এখানে। চলো আর একটা জায়গা দেখাই। সামনেই লেখা আছে আই লাভ কালিম্পং। এখানে সামনে দাঁড়িয়ে ছবি তো তুলতেই হবে। ডেলো পার্কের এই ভেতরগুলো কিন্তু নানা রকম গাছপালা সুড়িপট দিয়ে ঘেরা, আর একটা দিয়ে কোথা দিয়ে যে কোথায় আমি যাচ্ছি নিজেও বুঝতে পারছি না। অবশেষে একটা জায়গায় এলাম, এই দেখো, এই একটা জায়গা, বসার জায়গা। এখানে আমাদের কেউ নেই, দেখি কোথায় গেল। ওই দূরে পেছনে ডেলো বাংলো। ডেলো পার্কটাকে সুন্দর সাজানো গোছানো একটা পার্ক, অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে। আর সব থেকে ভালো যে জিনিসটা লাগছে সেটা কি বলো, ওই হানা দিচ্ছে আমাদের, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মেঘ ভেসে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ দারুণ, একদম অসাধারণ লাগছে সত্যি। আর একটু যদি নিচে হতো না, আর তার সাথে পাইন বনগুলো বেশ সুন্দর। দূরের এই নীল আকাশের সঙ্গে যেন মাথা উঁচু করে করে দাঁড়িয়ে আছে, আমাদের যেন স্বাগত জানাচ্ছে। ওয়েদারটা এই মুহূর্তে একদম ঠিকঠাক, খুব সুন্দর ওয়েদার। এখন ফটোগ্রাফি করছে, ভালো ছবি উঠছে তো। একটা সাজানো গোছানো ছিমছাম পার্ক হলো ডেলো পার্ক। আর সেই ডেলো পার্কে আমরা এতক্ষণ ঘুরলাম এবং ছবিও তুলেছি অনেক। এবার আমরা এই পার্কের থেকে বেরিয়ে যাবো বাইরে। ডেলো পার্কের গেটেই একদম চায়ের দোকান, স্ন্যাক্সের দোকান আছে। এখানে সকালের ব্রেকফাস্ট, টিফিন এগুলো করতেও পারবে সবাই। ডেলো পার্কের যে জায়গা থেকে প্যারাগ্লাইডিংয়ের বুকিং হয় সেখানে আমরা গেছিলাম। অনেকেই বুকিং করেছে, প্যারাগ্লাইডিং করছে। সেটা একটা অন্য পাহাড় থেকে ওই ড্রাইভটা দেওয়া হয়। আর এখানে আমি দরদাম করলাম, এরা 2500 থেকে 3500 টাকা একটা রেট নেয়। তো যাই হোক, বেশি হলে একটু কম করে, আর না হলে 3500 টাকাই নেয়। আর আজকে হঠাৎ দেখছি এখন প্রচণ্ড মেঘ পড়ে আছে। একটা ইচ্ছে ছিল প্যারাগ্লাইডিং করার, একটা ইচ্ছে আমার তো ছিলই। আর দ্বিতীয় কথা, হঠাৎ মেঘ এত করেছে, যে কয়েকজন শেষে নামলেন, মানে যে কয়েকজন লাস্ট নামলেন, তারা বললেন যে সেভাবে ভালো ভিউ কিছু পায়নি, তাই একটু ওয়েদার ক্লিনের জন্য ওয়েট করতে। কিন্তু এখন চারিদিকে প্রচণ্ড মেঘ পড়ে আছে, ফলে এই ওয়েদারটা কখন কাটবে সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। আর না হলে আমাদের পরে একবার ট্রাই করতে হবে। দেখি কিছুটা সময় আমরা দেবো, যদি টাইম পাই, যদি ওয়েদার একটু ক্লিন হয় তাহলে প্যারাগ্লাইডিং করবো, না হলে পরে অন্য কোনো সময় আসবো তখন। গাড়ি করে ওরা নিয়ে যায় স্পটে? না না, সামনে থেকেই হবে, ওই গাছ আছে। এবার ওই 3500 টাকাটা একটু বেশি, 2500 টাকা তাও ঠিকঠাক। এই রাস্তা দিয়ে আমরা উঠবো। এই রাস্তা দিয়ে উঠে প্যারাগ্লাইডিং কোথায় হয় দেখবো। হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হচ্ছে, তাই তো? আস্তে আস্তে। ডেলো পার্ক থেকে আমরা বেরিয়ে এলাম। আর এখানে ডেলো পার্কের পাশেই এই যে পাহাড়ের চূড়াটা, যেখানে আমরা এখন হামাগুড়ি দিয়ে প্রায় উঠছি, এখান থেকেই প্যারাগ্লাইডিংয়ের ড্রাইভটা দেওয়া হয়। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া, খুব জোরে কথা না বললে এখানে নিজের কথাও নিজের কানে অবধি পৌঁছবে না। প্রচণ্ড হাওয়া, আর এই হাওয়ায় একটা সুবিধা হয় প্যারাগ্লাইডিং করতে আমার মনে হয়।
আর এখানে বেশ কয়েকটা টিম রয়েছে দেখছি, এরাই নিচের থেকে আলাদা করে এদের লোক রয়েছে, এরা বুকিংটা করে নেয় নিচ থেকে। আর যে ঘরগুলো আমরা দেখাচ্ছিলাম ওখানে বুকিং হয়, আর এখানে ওই কাগজ নিয়ে এলে এদের লোক আছে, এরা আবার সেট আপটা রেডি করে এখান থেকে এই ড্রাইভটা দেয়। এখানে যারা প্যারাগ্লাইডিং করে এখানে তাদের হাতে একটা অ্যাকশন ক্যামেরা সেলফি স্টিক দিয়ে দেওয়া হয়, সেটা নিয়ে তারা ভিডিওটা করতে পারে। এটা একদিকে খুব ভালো। বাবা আমরা দুজন কষ্ট করে উঠেছি, আর কেউ ওঠেনি, সবাই নিচে গাড়িতে। এখন কয়েকজন ট্যুরিস্ট হয়তো প্যারাগ্লাইডিং করবে, তার ভিডিওগুলো তুলছি, দেখো। দেখো আমাদের পেছনেই প্যারাগ্লাইডিং শুরু হলো, এই ড্রাইভ দিল, আর ওই দেখো সুন্দর পাখির মতো উড়ে চললো আকাশে। এখন একটা জিনিস মনে হচ্ছে, প্যারাগ্লাইডিং এর বুকিংটা করে এলেই ভালো হতো, একবার ড্রাইভটা দিয়েই দিতাম। আসলে মেঘটা অনেকটাই কেটে গেছে চারপাশে, দেখো আগে নিচে যখন আমরা ছিলাম প্রচণ্ড মেঘ করেছিল এখানে। অনেকেই বলছিল প্যারাগ্লাইডিং করে ভালো লাগবে না, মেঘ করে আছে তাই। উপর থেকে চেঁচিয়ে কথা বলছে, অল্প অল্প হাওয়ায় বোঝা যাচ্ছে কিছু একটা বলছে, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না। যাই হোক, নিচে আমাদের অনেকেই অপেক্ষা করছে, তাই এখানে আর বেশি সময় কাটাবো না, গাড়িতে পৌঁছই গিয়ে আবার দুজনে মিলে নেমে চলি। চলো, নামতে অতটা কষ্ট নেই, তাই তো? উঠিনি, আর অনেক রাস্তা আছে, কিন্তু এটা দিয়ে মনে হয় উঠেছি। ডেলো পার্ক থেকে এবার অনেকটা নেমে এলাম, আর হঠাৎই রাস্তার দুপাশে রংচঙে সাজানো গোছানো ফুল দিয়ে সুসজ্জিত দুটো পার্কের মাঝখানে এসে আমাদের গাড়িটা দাঁড়ালো। এই পার্কটার নাম ত্রিরত্ন বুদ্ধ পার্ক। যাই হোক, নেমে দেখি পার্কটা কেমন। এই বুদ্ধ পার্কের মাঝখান থেকেই রাস্তা, দুপাশে দুই অংশে পার্কটা সাজানো, আর ভেতরে না তেমন কিছু ঢুকে দেখার নেই, বাইরে থেকেই ছবি তোলার মতন জায়গা রয়েছে, ফুলের বাগান রয়েছে, ফটো বাইরে থেকেই এখানে সবাই তুলতে পারবে। এখানে ওই সবাই ফটো তোলার জন্যই আসে। ডেলো পার্ক থেকে তো নেমে এলাম, আর চলে এসেছি এখন, এটা হচ্ছে বুদ্ধ পার্ক। তো এখানে ভেতরে এমনি বেশি যাওয়ার নেই, এই সামনেটাই এরকম ভাবেই সুন্দর করে বেশ সাজানো, চারিদিকে ফুলের বাগান, খুবই ভালো লাগছে। খানিকটা ভেতরে যাওয়া যায়, ওদের ওই ঢোকার মতন একটু জায়গা আছে, গার্ডেন পরিষ্কার করার সেই জায়গাটুকু অবধি যাওয়া যায়, তার বাইরে আর কিছু তো তেমন কিছু দেখার নেই এখানে। বুদ্ধ পার্ক থেকে কিছুটা ছবি তুললাম, এখানটায় ঘুরলাম, তারপরে আবার রওনা দিলাম। এখন বাজে প্রায় বেলা 3টে, লামাহাটার পথে আমরা চলেছি। আর যেহেতু ওখানে গিয়ে হয়তো দুপুরের লাঞ্চটা করবো, তাই একটু খিদে পেয়ে গেছে সবার। এখানে একটু হালকা মোমো খাওয়া হবে সবাই। দেখো এই জায়গায় বসে আমরা মোমো খাচ্ছি, জায়গাটা দেখাই কিরকম। কিরে মোমো, আর একটা জিনিস দেখাই, দেখো এই এখানেই রয়েছে একটা সবজির বাজার, ছোট্ট মানে দোকান, বাজার ঠিক নয়, একটা দোকান। সবজির দোকানে বাঁধাকপি, কোয়াশ, এখানে বোধহয় শাক, লাউ, কলাও আছে। কলাগুলো একটু কালো হয়ে গেছে। এগুলো উচ্ছে আছে, মূলো আছে,
বিনস আছে, টমেটো, রসুন সব। এইখানে তুই মোমো খাচ্ছিস আর এইখানে নিচে দেখ ছাগল চড়ছে, ছাগল ঘাস খাচ্ছে। এইখানে বসে মোমো খাওয়ার মজাটাই আলাদা, তাই না? হ্যাঁ দেখ, বাড়িতে গিয়ে কি আর এইরকম জায়গা পাবি মোমো খাওয়ার? ভালো। তিস্তার যে নদী ব্রিজ পেরিয়ে আমরা কালিম্পংয়ে এসেছিলাম, কালিম্পংয়ের দালাবচাঁদ ও অন্যান্য সাইট সিন দেখলাম। এবার কালিম্পং পাহাড় থেকে নেমে সেই ব্রিজ পেরিয়েই আবার আমাদের যেতে হবে লামাহাটার পথে। ফলে একটা দীর্ঘ উচ্চতা থেকে নেমে আবার আমরা আর এক উচ্চতা আরোহণ করব। আমরা এই দুদিন কালিম্পং পাহাড়ের গ্রামে ছিলাম, এবার যাচ্ছি দার্জিলিং পাহাড়ের গ্রামে। এক মাস আগে বন্যায় পুরো রাস্তাটা, এই রাস্তাটাই ড্যামেজ হয়ে গেছিল, এখন নতুন করে আবার কাজ চলছে। 2023 में फ्लड आया था ना एक बार, पता है आप लोग को 4 अक्टूबर। हाँ, इस साल भी तो आया। डैम टूट के। আমাদের এবারের গন্তব্য হলো লামাহাটার অন্তর্গত তাগদা টি গার্ডেনের হোমস্টে। লামাহাটা কিন্তু খুব পপুলার টুরিস্ট স্পট, বহু মানুষ কিন্তু দার্জিলিং সংলগ্ন এই এলাকায় ঘুরতে আসে। দেখতে দেখতে কিন্তু বেশ খানিকটা রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি। তিস্তায় নেমে তিস্তা ব্রিজ পেরিয়ে প্রায় আমরা অনেকটাই আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একটা নোটিশ বোর্ড রাস্তার ধারে এক্ষুনি চোখে পড়লো, যেটা ক্যামেরাতেও রেকর্ড হয়েছে, এনজয় দ্য বিউটি অফ নেচার অ্যাট স্লো স্পিড। এটা না লিখলেও আমাদের গাড়ির স্পিড অবশ্যই কমে যেত, কারণ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে স্পিড তো দূরে থাক, গাড়ি থেকে নেমেই আমরা দেখব সেই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে দেখো, লামাহাটার পৌঁছানোর প্রায় কাছাকাছি আমরা এসে গেছি, কিন্তু একটা জায়গায় আমরা ভুলে এসেছি, যেখানে এসে দুপুরের লাঞ্চ আমরা সত্যি ভুলে গেছি। এখানে হাওয়া খেয়ে পেট ভরে যাবে, এতটাই সুন্দর এই জায়গাটা, না শেয়ার করে পারছি না। দুর্দান্ত জায়গা এটা, পেছনেই চা বাগান। এ কেমন লাগছে একটু বলো। কি আর বলবো, এই সুন্দর প্রকৃতির দৃশ্য দু চোখ ভরে দেখা ছাড়া আর কিছুই বলার নেই। অনেক ক্লান্ত লাগছিল গাড়িতে, কিন্তু যখনই নামলাম কি আর বলবো, জাস্ট তোমরাই দেখো আর আমি তো ফিল করছি। এই জায়গার সৌন্দর্য সম্পর্কে যদি কিছু বলতে হয় তো একটাই শব্দ আসে, সেটা হলো জাস্ট অসাম। এর বেশি কিছু বলারও নেই, কারণ খালি দু চোখ ভরে উপভোগ করা উচিত এই সুন্দর ভিউ। মানে এত সুন্দর ভিউ জাস্ট বলবার না। যাই হোক, এই সুন্দর চা বাগানের ভিউকে কার্যত কিছুটা উপভোগ করে আবার অগত্যা সময়ের তাড়ায় রওনা দিতে হবে আমাদের, কারণ আমাদের হোমস্টেতে পৌঁছে কিন্তু লাঞ্চ করতে হবে, আর সবারই খুব খিদে পেয়েছে। এখনো কিন্তু আমরা লামাহাটা এসে পৌঁছইনি, এখান থেকে বেশ খানিকটা সময় লাগবে। আর একটা জিনিস, এইখানে কিন্তু এসে দেখছি বেশ শীত শীত করছে এবং সকলেরই সেটা করছে। ফলে একটা জিনিস পরিষ্কার আমাদের কাছে, এখানে কিন্তু ঠান্ডা আগের জায়গাগুলোর থেকে অনেকটাই বেশি। তাই গায়ে একটু চাদর আর হাতের সামনে যা আছে গায়ে জড়িয়ে নিচ্ছে সবাই। আমরা এসে পৌঁছেছি লামাহাটা ইকো পার্কে। এখনও গাড়ি কিন্তু কিছুটা এগিয়ে যাবে, কারণ আমরা তাগদা গ্রুম হোমস্টেতেই থাকবো। এখানে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগছে দেখছি, আশা করি রাতে কিন্তু আরও অনেক ঠান্ডা পড়বে।
একটু আগেই লামাহাটার ইকো পার্ককে বাদিকে ফেলে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে এসছে। আর এই পড়ন্ত বেলার সোনালি আলোয় দেখো এই চা বাগানের উপত্যকাগুলো কি সুন্দর অপূর্ব দেখাচ্ছে না? আমরা প্রায় হোমস্টের কাছাকাছি কিন্তু চলেই এসছি। 5টা বেজে গেল, এখনো লাঞ্চ হয়নি। চলো, এই এসছি আমরা হোমস্টের সামনে, গুরুং হোমস্টে। একটু বাদে এসে আগুন পোহাবি। হোমস্টে থেকে দুজনকে পাঠানো হয়েছে আমাদের ট্রলি ব্যাগগুলো নিয়ে যাবে বলে। যা ঠান্ডা লাগছে আমি তো মানে ধারণাই করতে পারছি না, এত ঠান্ডা। হ্যাঁ, গুরুং হোমস্টে পৌঁছতে পৌঁছতে না স্নোফল শুরু হয়ে যায়। বাপরে বাপ। এদিক থেকে এই যে এটা হচ্ছে সিঁড়ি। অবশেষে আমরা গুরুং হোমস্টেতে এসে পৌঁছালাম। ভিউটা কিন্তু দারুণ, কিন্তু অনেকটাই বেলা পড়ে গিয়েছে আর দুপুরের লাঞ্চও এখন হয়নি। এখন 5টা বেজে গেছে, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, বুঝলি? এবার দুপুরের লাঞ্চ হয়নি, কিচ্ছু হয়নি, কি করবো তাহলে? কিন্তু জায়গাটা খুব সুন্দর, তাই না? হোমস্টেতে ওঠাটা পুরো একেবারে রক ক্লাইম্বিং এর এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো। হ্যাঁ, গুরুং হোমস্টেতে ওঠার সময় যে সিঁড়িগুলো আমরা পেরিয়ে এলাম, সিঁড়িগুলো মোটেও সুবিধাজনক অবস্থায় ছিল না। তাই ভাবছিলাম হোমস্টের এন্ট্রান্সটা এত খারাপ কেন। পরে দেখলাম পেছনে ভালো চওড়া রাস্তা আছে, যেটা আমরা লক্ষ্য করিনি। হোমস্টেতে আসা মাত্রই হোমস্টের আঙ্কেল বলল যে রাতের বেলায় না বেরোতে, কারণ কাছেই তাগদা ফরেস্ট আর এখান থেকে লেপার্ড বের হয়। কখনো কখনো সামনের বিড়াল কুকুরকেও ধরে নিয়ে যায়। হ্যাঁ, একেবারেই তাই। তাহলে কিন্তু রাত্রে আর আমরা একবারও বাইরে বেরোবো না, ঠিক আছে? ঠিক আছে। দেখো এখন বাজে 5টা 8 আর এখনো আমরা দুপুরের লাঞ্চটা করিনি। আর ওদিকে দূরে সূর্য আস্তে আস্তে অস্তমিত হয়েছে। ডুবে যাওয়া সূর্যের শেষ আলোয় দেখো আস্তে আস্তে করে যেন মুখ ঢাকছে ওই দূরের পাহাড়। হচ্ছে রুম, আর এই রুমের থেকে ভিউ দেখো। রুমটা ঠিকই আছে, খুবই সুন্দর। দুটো বেড আছে, একদম দুজন করে হয়ে যাবে। দুটোই প্রায় ডবল বেড, 4 জন আরামসে থাকতে পারবে। এটা তো বেসিন রয়েছে, টয়লেটটা তো খুবই সুন্দর, একদম নিট এন্ড ক্লিন। বেসিন কম, এটাও বেশ সুন্দর। গিজার সবই আছে টয়লেটে। তো একটা জিনিস দেখো, আমাদের এই হোমস্টে থেকে কিন্তু ভিউটা দারুণ। ভেতরে সবই সুন্দর, সবই ভালো। বেলা শেষের এই মায়াবী আলোয় দেখো দূরের ওই পাহাড়টা কি সুন্দর মায়াবী দেখাচ্ছে না? আর ওই মাঝে মাঝে কয়েকটা বাড়িতে দেখো আলোও জ্বলছে। সন্ধে শুরু হলো বলে। আমাদের আজকের রাত্রিবাস করতে হবে তাগদার এই গুরুং হোমস্টেতে। আর এই হোমস্টের বাইরের লোকেশনটা দেখো, কি সুন্দর প্রকৃতি চারপাশ থেকে ঘিরে রয়েছে না? একটু একটু করে পাহাড়ের গায়ে দেখো অসংখ্য জোনাকির মতো আলো জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে না? এখন বেলা পড়ে এসছে, তাও এইটুকু বোঝা যাচ্ছে যে এখানের ভিউটা কিন্তু অসাধারণ। 5:30 বাজে, এখন আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে। রাস্তায় অনেকটা দেরি হয়েছে আমাদের, সেই জন্য লাঞ্চটা পিছিয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, গরম সব কিছু।
গুরুং হোমস্টে। একটু আগেই আমরা এই গুরুং হোমস্টেতে এসেছি। হ্যাঁ, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 5:30টায় আমরা দুপুরে লাঞ্চ করলাম। লামাহাটা থেকে অনেকটা নেমে এসেছি। আর এখানে ঠান্ডা যে কতটা, ওই লামাহাটা যখন পেরিয়েছি তখনই বুঝতে পেরেছি, মানে অসম্ভব ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। গুরুং হোমস্টের ছাদে চলে এসেছি, একদম টেরেসে। গ্রুম হোমস্টের রুমগুলোই যাই হোক না কেন বা ভিউ যাই হোক ছেড়েই দিলাম, আমার সবথেকে যেটা ভালো লেগেছে এই ছাদটা। অসাধারণ, মনে হয় অনেকক্ষণ সময় কাটাই। আর আমরা সত্যি ছাদে কিন্তু অনেকটা সময় কাটিয়েছি। এই ভিডিওতে সবার ভালো লাগা খারাপ লাগা সবাই বলবো। আমার ভালো লাগাটা সবাই জানে, যারা যারা এই ভিডিওটা দেখবে তারা প্রত্যেকে জানে যে আমি বাড়িতে কতটা ভালো থাকি এবং ঘুরতে গিয়ে কতটা ভালো থাকি। সেটা আলাদা করে সেটা তো আমি ভালো রাখি, অবশ্যই তোমার ভালো রাখি, তাই তুমি বলছো। সেটাই বলতে চাইছি মানে আমি এত ভালো রাখি সেটা এত না বললেও হতো, সবাই জানে। যাই হোক, সেটা নিয়ে কথা না। আমরা এখন গুরুং হোমস্টেতে বসে রয়েছি। এটা তারদার একটা দারুণ একটা হোমস্টে, খুব ভালো। এখান থেকে আমরা মানে মাউন্টেন ভিউ যেটুকু দেখতে পেলাম, আমরা আজকে বিকেলে এসে পৌঁছেছি। বাট মানে এমনি খুবই সুন্দর। এখান থেকে দার্জিলিং পাহাড়টা দেখা যাচ্ছে, দার্জিলিং এর মানে রাত্রের যে জনবসতি সেটা দেখা যাচ্ছে। রাতে পুরো পাহাড়টা আলোয় ঢেকে রয়েছে, ভীষণ সুন্দর লোকেশন। আর বাকিরা বলো, দেখতে এখান থেকে সবার কিরকম কি লাগছে, এখানকার এক্সপিরিয়েন্স কেমন? এটা তো আমার খুব ভালো লেগেছে। তো সবাই যে যার মতো নিজের মতো বলো কেমন লাগছে। কেমন লাগছে তোমার? না, আপাতত এখনো অব্দি এই যে আমরা তো ফার্স্ট টাইম এলাম, একা একা এলাম, মানে আমাদের সাথে ভালো ভালো ভীষণই। প্রথমবার আমি আসিনি, আমার সেটা আরো অনেক ফ্যামিলি অনেক না ছিল, মানে পার্ট অফ ফ্যামিলি, এদের ফ্যামিলি বলা যায়, বলা উচিত। তবে প্রথমবার আসিনি, একদম ভাইবস ম্যাচ করছে, ঘুরে ভীষণ ভালো লাগছে। আমি টোটাল স্যাটিসফাইড। আজকে ইভিনিং এ ঢুকেছি, সে কারণে ভিউটা আমি খুব একটা ভালো বুঝতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিল। তো কালকে সকালটা দেখি, কালকে সকালে আই হোপ মানে ভিউটা ভালো পাবো। সো কালকে সকালে তোমাদের দুজনের কেমন কাটছে? কি ফিল করছো দুজনে? ভালো লাগছে, মানে আমাদের দুজনেরই এরকম অফবিট জায়গা, মানে আমি তো প্রেফার করি, আমার হাজবেন্ডও প্রেফার করে। তো আমাদের দুজনের মোটামুটি ভালোই লাগে। মানে আমি আমার ভাষাটা বললাম, আমার ভালো লাগে। না, জায়গাটা সত্যি অফবিট ভালো জায়গা। এবার একটা জিনিস কি, এটা কালকে সকালবেলাটা দেখা যাক, কালকে সকালবেলাটা কিরকম কি হয় না হয়। হ্যাঁ, কালকে আমাদের আরো অনেক সাইট সিইং আছে। এখানে লামাহাটা টি গার্ডেন আছে, তারপরে লামাহাটা ইকো পার্ক আছে, মানে যে জায়গাগুলো আমরা শুনে এসেছি ওখান থেকে, এবং সবাই যারা গেছে তারা বলেওছে। তো সেগুলো আমরা কালকে যাবো, দেখা যাক সেখান থেকে। আসলে পাহাড়ে এসে মানে যেটা দেখছি, মানে আমাদের অনেক তো জায়গায় যাওয়ার থাকে, সময় আর হয়ে উঠছে না। একটা জায়গায় যাচ্ছি তো সেখানে অনেকটা সময় চলে যাচ্ছে, 4টে জায়গায় যাওয়ার হয়তো 2টো জায়গা হচ্ছে, 3টে জায়গা কোনো মতে করে আমরা আবার ব্যাক করে যাচ্ছি। তো সেটা কালকে অনেকগুলো জায়গায় যাওয়ার নেই, কিন্তু কালকে বিশেষ করে আমাদের বেশ কিছু ফটোশুটের কাজ আছে, একটু ফটো তুলবো সবাই, তো সেই জন্য হয়তো অনেকটা সময় দিতে হবে। তারপরে কি করছিস তুই? ফোন দেখছিস? আর্ট অ্যান্ড ক্রাফট। এখানে ভালো করে ল্যান্ডস্কেপ গুলো দেখে রাখো, বাড়ি থেকে পেইন্টিং করতে হবে। হ্যাঁ, ফোনে যে ফটোগুলো তুলছি ওগুলো তুমি পরে আঁকবে। যাই হোক, ওকে এখান থেকে হোম টাস্ক দিয়ে দেওয়া হচ্ছে, বাড়িতে গিয়ে ওর চাপটা বেড়ে যাবে। যাই হোক, সবাই মিলে খুবই ভালো লাগছে, এখন অবধি খুবই ভালো সময়টা কাটছে। এবার দেখা যাক। এখন বাজে প্রায় 10:30। আজকে রাতের ডিনারটা এখনই করব। অনেকটা আগেই করার কথা ছিল, যেহেতু আজকে আমাদের লাঞ্চটা হচ্ছে অনেকটা দেরিতে, তাই ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে একটু রাতে ডিনারটা দিতে, কারণ ওরা 9টা সাড়ে 9টার মধ্যে দেয়। অলরেডি 10:30 বাজে, সবাই এসে গেছে, যাই ডিনারটা করে নিই।
गुरुम होमस्टेতে আমাদের রান্নার দায়িত্বে আছে আমাদের এই ভাই। भाई आपका नाम बताइए भैया, नाम बताइए आपका नाम? युवराज। युवराज, ये भैया इन्हें किचन का पूरा काम संभाल रहे हैं। आइटम আছে ডাল, চিকেন, পেঁয়াজ মানে স্যালাড, পেঁয়াজ, লেবু, লঙ্কা, ভীষণ সুন্দর প্রিপারেশনটা, পাপড়, সাদা ভাত, পাপড় আর হচ্ছে সয়াবিন আলু। রান্না সব ঠিকঠাক? হ্যাঁ, একদম ভালো করে সবই ঠিকঠাক, ভালো আর গরম গরম ভালোই লাগছে। দেখো, রাতের বেলায় আমাদের হোমস্টেতে এখানে অনেক সঙ্গী জুটে গেল। আসলে এই প্রকৃতির মধ্যে যে হোমস্টে, তাই রং বেরঙের পতঙ্গরা এই আলো দেখেই এখানে হাজির হয়েছে। আর যারা ম্যাক্রো ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা সুখবর, অবশ্যই এখানে ম্যাক্রো ফটোগ্রাফি করবার ভালো রকম সাবজেক্ট থাকলো। রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেল, ডিনার শেষ, এখন ঘুমানোর পালা। কিন্তু ডিনার শেষে হাত ধুতে গিয়ে দেখলাম হাতটা পুরো বরফ গলা জলের মতো ঠান্ডা জলে পুরো জমে যাচ্ছে। কলের জলটা এতটাই ঠান্ডা, অনেকটাই ঠান্ডা পড়েছে। আর রাত প্রায় 11:30 বাজে। এবার ঘুমিয়ে পড়বো, কাল সকাল সকাল দেখি তাড়াতাড়ি উঠবো। গুড নাইট। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা এখান থেকে কোথায় কোথায় যাচ্ছি, ঘুরছি, সবটাই। চলো আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।